আসসালামু আলাইকুম। কারিগরি এক্সপার্ট স্মার্ট লার্নিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করতেছি সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকের এই ক্লাস থেকে আমি তোমাদের থিওরি অফ স্ট্রাকচারের 2 নম্বর অধ্যায় বিমের বেন্ডিং এবং শিয়ার পীড়ন এই অধ্যায়টা নিয়ে আলোচনা করব। তো এর আগে আমি তোমাদের হাইড্রোলিক্সের কয়েকটা অধ্যায় করাইছি এবং এখন আমি ধারাবাহিকভাবে তোমাদের এই থিওরি অফ স্ট্রাকচারের কয়েকটা অধ্যায় আপলোড দিব। তো যাদের এই অধ্যায়গুলোতে সমস্যা আছে তো তারা আশা করতেছি আমার ক্লাসগুলো দেখলে ভালো হবেই, বিষয়গুলো ক্লিয়ার হতে পারবা। তো বেশি কথা না বলে চলো আমরা ক্লাসে চলে যাই। তো আমাদের 2 নম্বর অধ্যায়টা কি নিয়ে ভাইয়া দেখো তো। 2 নম্বর অধ্যায় হচ্ছে আমাদের বিমের বেন্ডিং এবং শিয়ার পীড়ন নিয়ে। তো পীড়ন সম্পর্কে আশা করি তোমরা সবাই কিছু না হলেও কিছুটা ধারণা রাখো। পীড়ন হচ্ছে, ধরো কোনো একটা বস্তুর উপর যদি আমরা বল প্রয়োগ করি, ঠিক আছে, ধরো এই বস্তুর উপর আমরা এদিকে একটা টান বল প্রয়োগ করলাম, এর ফলে কি হবে, বস্তুটা বিকৃতি ঘটবে, অর্থাৎ বস্তুটা একটু বৃদ্ধি পেয়ে গেল দৈর্ঘ্যের, ঠিক আছে, দৈর্ঘ্যটা বৃদ্ধি পেয়ে গেল। তাহলে আমাদের এই বস্তুটা কি প্রথমে বল প্রয়োগ করার সঙ্গে সঙ্গে বৃদ্ধি পাইছে? বৃদ্ধি কিন্তু পায়নি। আস্তে আস্তে আমরা যখন বলটা বাড়াইছি, যখন এর মাত্রার বাহিরে চলে গেছে তখন কিন্তু বৃদ্ধি পেয়েছে, কিন্তু একটা সময় পর্যন্ত কিন্তু বস্তুটা এর আকৃতির কোনো পরিবর্তন হতে দেয় নাই, ঠিক আছে। তো পীড়ন হচ্ছে আমরা এই বস্তুর উপর যে বল প্রয়োগ করলাম, এই বলটা প্রয়োগের ফলে কি হলো, দৈর্ঘ্যের বৃদ্ধি পেল। তো পীড়ন হচ্ছে আমাদের এই বস্তুটা কি হবে, কি করবে, তার আকার আকৃতির পরিবর্তন ঘটাতে দিবে না, ঠিক আছে। তো এই ক্ষেত্রে বস্তুর অভ্যন্তরে একটা প্রতিরোধী বলের সৃষ্টি হবে, অর্থাৎ তুমি যে এদিকে একটা বল দিচ্ছ বস্তুটাকে বিকৃতি ঘটানোর জন্য, বস্তু কি করবে, বস্তুর ভিতরে একটা প্রতিরোধী বলের সৃষ্টি হবে উল্টা দিকে, ঠিক আছে। তো আমাদের বস্তুর অভ্যন্তরে প্রতি একক ক্ষেত্রফলে এই প্রতিরোধী বলের পরিমাণটাই হচ্ছে আমাদের পীড়ন, ঠিক আছে। তাহলে এই সম্পর্কে আমরা স্ট্রাকচারাল মেকানিক্সের প্রথম অধ্যায়ে কিন্তু আলোচনা করে আসছি। তো এখন আমি এটা নিয়ে আর বেশি গভীরে যাচ্ছি না। এখন আমি তোমাদের বিমের বেন্ডিং এবং শেয়ার পীড়ন সম্পর্কে বুঝাই দিব। তো সেম জিনিস এখানে, জাস্ট বেন্ডিং এর কারণে যে পীড়ন হবে সেটা হচ্ছে বেন্ডিং মোমেন্টের কারণে যে পীড়ন হবে সেটা হচ্ছে বেন্ডিং পীড়ন, এবং শেয়ার ফোর্সের কারণে বিমের অভ্যন্তরে যে পীড়ন হবে সেটা হবে হচ্ছে শেয়ার পীড়ন, ঠিক আছে। সেটাই জাস্ট একটু এখানে আমি তোমাদের বিস্তারিত ব্যাখ্যা করব। তো প্রথমেই আসো আমরা আলোচনা করি হচ্ছে বেন্ডিং পীড়ন বিষয়টা নিয়ে। তাহলে দেখো এখানে আমি তোমাদের যে থিওরি অংশগুলো আছে এগুলো আমি একদম এরকম স্লাইড আকারে লিখে নিয়েছি, যাতে তোমাদের ক্লাসগুলো খুব দ্রুত আমি শেষ করতে পারি, ঠিক আছে। আর ক্লাসগুলো যাতে অনেক বেশি বড় না হয়। এই অধ্যায়টা এমনিতেই অনেক বড়, ঠিক আছে, দেখা যাবে যে মোটামুটি তাও 2 ঘন্টা প্লাস আমাদের এই ক্লাসটা হয়ে যাবে, ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সহ, থিওরিগুলো সব সহ, ঠিক আছে। তো আমি চাই না যে তোমাদের ক্লাসটা বেশি বড় হোক। তো এখানে দেখো আমাদের কি বলছে, বেন্ডিং পীড়নে বিমের উপর বাহ্যিক বল বা মোমেন্ট প্রয়োগের ফলে যে বেন্ডিং মোমেন্টের সৃষ্টি হয়, সেই মোমেন্টকে প্রতিরোধ করার জন্য বিমের অভ্যন্তরে যে লম্বিক চাপ ও টান পীড়নের সৃষ্টি হয় তাকে আমরা কি বলবো, বেন্ডিং পীড়ন বলবো। তাহলে যে জিনিসটা আমি তোমাদের সংক্ষেপে বলছিলাম যে বিমের উপর লোড প্রয়োগের ফলে বা মোমেন্ট প্রয়োগের ফলে যে বেন্ডিং মোমেন্টের সৃষ্টি হয়, এটাকে প্রতিরোধ করার জন্য বিমের অভ্যন্তরে যে পীড়নের সৃষ্টি হয় সেটাই হচ্ছে আমাদের কি, বেন্ডিং পীড়ন। কিন্তু এখানে কি বলছে দেখো, লম্বিক চাপ এবং টান পীড়ন বলতে আবার এখানে কি বুঝাইলো। দেখো আমরা যখন বিমের উপর ধরো লোড প্রয়োগ করবো, এটা যদি একটা বিম হয়, এই বিমের উপর যখন আমরা লোড প্রয়োগ করবো তখন এটা কি হবে, এভাবে বেঁকে যাবে বিমটা, তাই না, এভাবে কিন্তু বেঁকে যাবে। তাহলে এইরকম করে যখন বেঁকে যায়, আমরা প্রথম অধ্যায়ে কিন্তু দেখছিলাম যে আমাদের এইভাবে বেঁকে গেলে তখন আমাদের নিচে টেনশন এবং উপরে কম্প্রেশন। তাহলে এই যে টান বলের জন্য যে পীড়নের সৃষ্টি হবে সেটা হচ্ছে আমাদের টান পীড়ন, এবং চাপ বলের জন্য যে পীড়ন সৃষ্টি হবে সেটা হচ্ছে চাপ পীড়ন। এই দুইটা যে আমাদের পীড়ন আছে, এই পীড়নটাই, এই প্রতিরোধী পীড়নটাই হচ্ছে আমাদের এই বেন্ডিং পীড়ন, ঠিক আছে। দেখো এখানে কি বলছে, সেই মোমেন্ট, অর্থাৎ যে মোমেন্টটা উৎপন্ন হবে সেটাকে প্রতিরোধ করার জন্য বিমের অভ্যন্তরে যে চাপ পীড়ন এবং টান পীড়নের সৃষ্টি হয় সেটাই হচ্ছে কিন্তু বেন্ডিং পীড়ন। তাহলে উপরে সৃষ্টি হচ্ছে চাপ পীড়ন, নিচে সৃষ্টি হচ্ছে টান পীড়ন, ঠিক আছে। এই চাপ এবং টানজনিত প্রতিরোধী যে মোমেন্টটা সৃষ্টি হচ্ছে সেটাই হচ্ছে আমাদের কি, আমাদের বেন্ডিং পীড়ন। এক্ষেত্রে বিমটা যদি এভাবে বেঁকে যায়, অর্থাৎ বলটা যদি আমরা নিচে থেকে প্রয়োগ করি তখন কিন্তু বিমটা এভাবে বেঁকে যাবে, তাই না। তাহলে নিচে তখন হবে কম্প্রেশন, উপরে হবে টেনশন। তাহলে নিচে যখন চাপ পীড়ন সৃষ্টি হবে এবং উপরে টান পীড়ন সৃষ্টি হবে, ঠিক আছে। তাহলে এই প্রতিরোধী চাপ এবং টান পীড়নটাই হচ্ছে আমাদের এখানে বেন্ডিং পীড়ন, ঠিক আছে। তো আশা করতেছি বেন্ডিং পীড়নটা সম্পর্কে তোমরা ক্লিয়ার হতে পারছো। এখন আসো আমাদের প্রতিরোধী মোমেন্ট। এখানে দেখো আমরা কথা বলছিলাম কি, একটা প্রতিরোধী
সেই মোমেন্টকে প্রতিরোধ করার জন্য বিমের অভ্যন্তরে যে লম্বিক এবং টান পীড়নের সৃষ্টি হয় সেটাই হচ্ছে কি বেন্ডিং পীড়ন। তাহলে এখানে আমাদের কি হবে, যে মোমেন্টটা বিমের উপর আসতেছে সেটা কি করতে হবে, প্রতিরোধ করতে হবে। তাহলে সেটাকে আমরা কি বলবো, প্রতিরোধী মোমেন্ট বলবো। তাহলে দেখো এখানে কি বলছে, প্রতিরোধী মোমেন্টটা কি হবে, বিমের বেন্ডিং মোমেন্টকে প্রতিরোধ করার জন্য বিমের অভ্যন্তরে চাপ এলাকার লব্ধি বল সি এবং টান এলাকার লব্ধি বল টি এর দ্বারা সৃষ্ট যুগলের মোমেন্টকে আমরা কি বলবো, প্রতিরোধী মোমেন্ট বলবো। তাহলে একটা জিনিস খেয়াল করো, বিমের উপরের অংশে টান এবং নিচের অংশে চাপ এই ক্ষেত্রে, আর এই ক্ষেত্রে হচ্ছে উপরে চাপ নিচে টান। তো এই চাপ এবং টান বলের যে টান যে টোটাল এখানে আমাদের বলটা কাজ করতেছে, সেটা লব্ধি বল দিয়ে যদি আমরা একটা যুগল তৈরি করি বা কাপল তৈরি করি, সেই কাপলের মোমেন্টটাই হবে হচ্ছে আমাদের প্রতিরোধী মোমেন্ট। ঠিক আছে, তো আশা করতেছি সেটা তোমরা বুঝতে পারছো। এখানে দেখো কি বলছে, প্রতিরোধের জন্য বিমের অভ্যন্তরে চাপ এলাকার লব্ধি বল সি এবং টান এলাকার লব্ধি বল টি এর দ্বারা সৃষ্ট প্রতিরোধী সৃষ্ট যুগলের মোমেন্টকে প্রতিরোধী মোমেন্ট বলা হয়। তাহলে এরকম যদি আমরা একটা টান এবং চাপের চাপ চাপ বলের লব্ধি দ্বারা যদি একটা যুগল সৃষ্টি করি, সেই যুগলটা যে মোমেন্ট দিবে বিমের মধ্যে সেটাই হবে আমাদের প্রতিরোধী মোমেন্টের সমান। ঠিক আছে, তো আশা করতেছি প্রতিরোধী মোমেন্টটা তোমরা বুঝতে পারছো। এখন আসো, বেন্ডিং দুই প্রকার, একটা হচ্ছে বিশুদ্ধ বেন্ডিং আর একটা হচ্ছে সাধারণ বেন্ডিং। তো এই বিশুদ্ধ বেন্ডিং এবং সাধারণ বেন্ডিং এর সাথে কিন্তু তোমরা হালকাভাবে একটু পরিচিত আছো। কিভাবে, আমরা কিন্তু গত অধ্যায়ে পড়ে আসছিলাম বিশুদ্ধ মোমেন্ট এবং সাধারণ মোমেন্ট সম্পর্কে। তো এখানেও জিনিসটা সেম, পিওর মোমেন্টের ফলে বিমের যে বেন্ডিং এর সৃষ্টি হয় সেটা হচ্ছে আমাদের বিশুদ্ধ বেন্ডিং, এবং বিমের উপর লোড প্রয়োগের ফলে যে বেন্ডিং এর সৃষ্টি হয় সেটা হবে আমাদের হচ্ছে সাধারণ বেন্ডিং। ঠিক আছে, তো দেখো এখানে আমরা বিষয়টা একটু ভালোভাবে পড়ে বোঝার চেষ্টা করি। বিমের উপর লোড প্রয়োগ না করে কেবলমাত্র প্রান্তদ্বয়ে যুগল প্রয়োগের মাধ্যমে সৃষ্ট বেন্ডিংকে বিশুদ্ধ বেন্ডিং বলে। তাহলে আমরা কিন্তু গত অধ্যায়ে এসএফডি বিএমডির যে অধ্যায়টা ছিল সেখানে আমরা দেখছিলাম যে কাবল যদি আমরা কোনো একটা বিমের উপর প্রয়োগ করি তাহলে সেটা একটা পিওর মোমেন্টের সৃষ্টি করে। তাহলে আমরা যদি বিমের প্রান্তে এরকম একটা কাপল প্রয়োগ করি বা সংযুক্ত করি, তাহলে সেখানে যে আমাদের বেন্ডিং মোমেন্ট সৃষ্টি হবে সেটা হবে আমাদের বিশুদ্ধ বেন্ডিং বা পিওর বেন্ডিং। ঠিক আছে, তো এই জিনিসটা এখানে বলছে আমাদের বিমের উপর লোড প্রয়োগ না করে, অর্থাৎ আমরা এখানে কোনো লোড প্রয়োগ করবো না, শুধু এরকম একটা কাপল সে বিমের প্রান্তে বা মাঝখানে যোগ করে দেবো। অর্থাৎ যদি আমাদের এটা যদি বিম হয়, এই বিমের প্রান্তে যদি আমরা এরকম একটা কাপল অ্যাড করে দেই, তাহলে যে ধরনের বেন্ডিং হবে সেটাই হচ্ছে আমাদের কি পিওর বেন্ডিং। ঠিক আছে, তাহলে পিওর বেন্ডিং আশা করতেছি বুঝতে পারছো। এই পিওর বেন্ডিং এর ফলে আমাদের, অর্থাৎ এই পিওর যে আমাদের বেন্ডিংটা থাকবে সেটা কেবল আমাদের কিসের সৃষ্টি করবে, বেন্ডিং পীড়নের সৃষ্টি করবে। ঠিক আছে, এই যুগলের ফলে যে আমাদের বেন্ডিংটা হবে সেটা কেবল আমাদের বেন্ডিং পীড়নের সৃষ্টি করবে। ঠিক আছে, এখানে শিয়ার পীড়নের কোনো উৎপন্ন হবে না। অর্থাৎ আমরা এসএফডি বিএমপিতে পিওর মোমেন্টের ক্ষেত্রে কি দেখছিলাম যে পিওর মোমেন্ট কেবল বেন্ডিং মোমেন্টের সৃষ্টি করে, কিন্তু সেখানে আমাদের শিয়ার ফোর্সের কোনো হিসাব থাকে না। ঠিক আছে, তাহলে সেম এখানেও সেম জিনিস, এই পিওর বেন্ডিং এর ক্ষেত্রে শুধু বেন্ডিং পীড়নের সৃষ্টি হবে, শিয়ার পীড়নের সৃষ্টি হবে না। ঠিক আছে, এরপরে দেখো সাধারণ বেন্ডিং। বিমের বাহ্যিক বল বা লোড প্রয়োগের মাধ্যমে সৃষ্ট বেন্ডিংকে সাধারণ বেন্ডিং বলে। অর্থাৎ বিমের উপর যদি আমরা লোড প্রয়োগ করি, তাহলে এটা একটা বিম, এই বিমের উপর যদি লোড প্রয়োগ করি তাহলে লোডের ফলে যে বেন্ডিং এর সৃষ্টি হবে সেটা হবে আমাদের সাধারণ বেন্ডিং, এবং এই সাধারণ বেন্ডিং এর ফলে আমাদের বেন্ডিং পীড়ন এবং শিয়ার পীড়ন উভয় ধরনের পীড়নই সৃষ্টি হয়। ঠিক আছে, তাহলে আশা করতেছি এই পর্যন্ত তোমরা বেন্ডিং পীড়ন পর্যন্ত ক্লিয়ার হতে পারছো। এখন আসো আমরা শিয়ার পীড়ন সম্পর্কে একটু আলোচনা করি। তো দেখো শিয়ার পীড়ন কি, বোঝা যাচ্ছে যে বিমের অভ্যন্তরে প্রতি একক ক্ষেত্রফলে যে শিয়ার ফোর্স কাজ করে সেটাই হচ্ছে আমাদের শিয়ার পীড়ন। ঠিক আছে, তাহলে বিষয়টা একটু ভালোভাবে পড়ি, আমরা বোঝার চেষ্টা করি। দেখো, বিমের কোনো প্রস্থচ্ছেদের ক্রিয়াশীল শিয়ার ফোর্সের কারণে প্রতি একক ক্ষেত্রফলে যে অভ্যন্তরীণ পীড়নের সৃষ্টি হয় তাকে শিয়ার পীড়ন বলে। অর্থাৎ ধরো বিমের কোনো একটা প্রস্থচ্ছেদে ক্রিয়াশীল শিয়ার ফোর্স আছে। ঠিক আছে, ধরো একটা বিম, এই বিমটাকে আমরা এখান থেকে কেটে ফেললাম, তাহলে প্রস্থচ্ছেদ কোনটা হয়, প্রস্থচ্ছেদ কিন্তু এই যে আমাদের, তুমি যদি এটা এই দিক থেকে দেখো তাহলে কিন্তু এইরকম একটা আয়তাকার সেকশন দেখতে পাবা। ঠিক আছে, তাহলে এই প্রস্থচ্ছেদে ক্রিয়াশীল যে শিয়ার ফোর্স আছে সেই শিয়ার ফোর্সটা প্রতি একক ক্ষেত্রফলে কি পরিমাণে ক্রিয়া করতেছে সেটাই হচ্ছে আমাদের শিয়ার পীড়ন। ঠিক আছে, তাহলে আবার কি বলছে দেখো, আর কোন সেকশনের শিয়ার ফোর্সকে উক্ত সেকশনের আবার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দ্বারা ভাগ করলে আমরা গড় শিয়ার পীড়ন পাবো। অর্থাৎ বিষয়টা দেখো, আমরা যদি এই প্রস্থচ্ছেদে যে পরিমাণ শিয়ার ফোর্স কাজ করতেছে, ঠিক আছে, সেই শিয়ার ফোর্সকে যদি আমরা এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দ্বারা ভাগ করে দেই, অর্থাৎ আমাদের শিয়ার ফোর্স হচ্ছে ভি এবং এটাকে যদি আমরা এটার ক্ষেত্রফল এ দ্বারা ভাগ করে দিই, তাহলে কিন্তু আমরা
গড় শেয়ার ফোর্স অর্থাৎ এসএস দ্বারা শেয়ার পীড়নকে প্রকাশ করা হয়, এটার সঙ্গে আমাদের লেখা লাগবে অ্যাভারেজ, এভিজি আমরা লিখতে পারি। ঠিক আছে, তাহলে আমাদের গড় শেয়ার পীড়ন ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো কি, কোনো বিমের প্রস্থচ্ছেদে ক্রিয়াশীল শেয়ার ফোর্সের পরিমাণ এবং ওই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দ্বারা যদি আমরা ওই শেয়ার ফোর্সকে ভাগ করি তাহলে আমরা গড় শেয়ার ফোর্স পাবো। ঠিক আছে, তাহলে দেখো গড় শেয়ার পীড়ন এটা হবে এসএস, অ্যাভারেজ লেখা লাগবে আবার এভিজি। ঠিক আছে, এ ভিজি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো ভি ডিভাইডেড বাই এ। এখানে ভি হচ্ছে সর্বোচ্চ শেয়ার ফোর্স এবং এ হচ্ছে প্রস্থচ্ছেদী ক্ষেত্রফল। ঠিক আছে, তো আশা করতেছি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো। এখন আসো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। আচ্ছা, এখন আসো আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিরপেক্ষ অক্ষ জিনিসটা কি সেটা সম্পর্কে আলোচনা করব এবং সেকশন মডুলাসকে এই সম্পর্কে আলোচনা করব। তো এই নিরপেক্ষ অক্ষটা তোমাদের খুব ভালোভাবে বুঝতে হবে, কারণ এই সম্পর্কিত পরবর্তী অধ্যায়েও আমাদের ম্যাথ আছে এবং এই অধ্যায়ের যে প্রমাণগুলো আছে সেক্ষেত্রে কিন্তু এই বিষয়টা তোমাদের খুব ভালোভাবে বুঝতে হবে যে নিরপেক্ষ অক্ষ জিনিসটা আসলে কি। তাহলে এখানে দেখো সংজ্ঞায় কি বলা আছে, বিমের বেন্ডিং এর ফলে, অর্থাৎ বিম যদি বাঁকা হয়ে যায় সেই বেন্ডিং এর ফলে যে কাল্পনিক অক্ষ বরাবর, অর্থাৎ আমাদের বিম বেন্ডিং হলো, ঠিক আছে, কিন্তু বেন্ডিং হওয়ার পরেও যে কাল্পনিক অক্ষ বরাবর আমাদের চাপ এবং টান পীড়ন শূন্য হবে, অর্থাৎ বিমের কিন্তু এই যে বিভিন্ন জায়গাগুলোতে কি থাকবে, চাপ এবং টান পীড়নের বিভিন্ন মান থাকবে, কিন্তু যে অক্ষ বরাবর আমাদের এই চাপ এবং টান পীড়নের মান শূন্য হবে সেটাই হবে আমাদের এই নিরপেক্ষ অক্ষ। ঠিক আছে, তো এই নিরপেক্ষ অক্ষটা মূলত আমাদের যে সেকশনের বিম যদি আয়তাকার সেকশন হয় তাহলে আয়তাকার সেকশনের মাঝ দিয়ে অর্থাৎ ভরকেন্দ্র দিয়ে কল্পনা করতে হবে। যদি ত্রিভুজ সেকশনের বিম হয় তাহলে আমাদের ভূমি থেকে 1/3 উপরে আমাদের এই আমাদের আমাদের কি বলে নিরপেক্ষ অক্ষটা হবে। আর যদি বৃত্তাকার সেকশন হয় তাহলে আমাদের বৃত্তাকার সেকশনের কেন্দ্র দিয়ে আমাদের এই নিরপেক্ষ অক্ষটা কাজ করবে। অর্থাৎ মূল কথা হলো আমাদের নিরপেক্ষ অক্ষটা সবসময় যে বিম হবে সেই বিমের প্রস্থচ্ছেদের ভরকেন্দ্র দিয়ে কল্পনা করতে হবে। ঠিক আছে, তাহলে এই নিরপেক্ষ অক্ষ যেটা আছে এই নিরপেক্ষ অক্ষের কোনো ধরনের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ বিম যদি বেঁকেও যায় এই নিরপেক্ষ অক্ষের দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, অর্থাৎ বিমটা যদি ধরে এভাবে বেঁকে গেল, আমরা এখানে একটা বিম নিলাম, এই বিমটার উপর লোড প্রয়োগের ফলে বিমটা এইভাবে বেঁকে গেল। ঠিক আছে, যদিও এখানে আমরা অনেক বেশি বেন্ডিং দেখাচ্ছি, প্রকৃতপক্ষে কিন্তু এই পরিমাণ বেন্ডিং বিমে কখনোই হয় না, খুবই সামান্য পরিমাণে বেন্ডিং হয়। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমাদের এই নিরপেক্ষ অক্ষ যেটা থাকবে এই নিরপেক্ষ অক্ষের আমাদের দৈর্ঘ্যেরও কোনো পরিবর্তন হবে না এবং এই নিরপেক্ষ অক্ষের টান এবং চাপজনিত পীড়নের পরিমাণও কি হবে, শূন্য হবে। তাহলে এখানে দেখো আমাদের বিমটা যখন এভাবে বেঁকে গেছে তখন আমাদের নিচে হচ্ছে টেনশন, উপরে হচ্ছে কম্প্রেশন এবং এই যে বিমের ভরকেন্দ্র দিয়ে আমাদের এই নিরপেক্ষ অক্ষটা কল্পনা করতে হবে। ঠিক আছে, তো আশা করতেছি নিরপেক্ষ অক্ষ জিনিসটা তোমরা বুঝতে পারছো। এখন আসো আমরা সেকশন মডুলাস সম্পর্কে আলোচনা করি। আচ্ছা, নিরপেক্ষ অক্ষ জিনিসটা দেখো, আমরা যদি এটা যদি আমাদের একটা আয়তাকার বিম হয়, আবার একটু আমি ক্লিয়ার করি, এটা যদি আমাদের একটা আয়তাকার বিম হয়, ঠিক আছে, এটা তাহলে একটা আয়তাকার বিম, তাহলে আয়তাকার বিমের এই যে একদম এই যে মিডল যেটা আছে এই মিডল দিয়ে আমাদের যে অক্ষটা হবে সেটাই হবে হচ্ছে আমাদের নিরপেক্ষ অক্ষ। অর্থাৎ আমরা যদি এটা এই যে সামন দিক থেকে তাকাই, এদিক থেকে যদি তাকাই তাহলে কিভাবে দেখবো, এটা কি এরকম আয়তাকার দেখবো না, তাহলে এই যে এর মাঝখান দিয়ে যে অক্ষটা কল্পনা করা হবে সেটাই হবে আমাদের নিরপেক্ষ অক্ষ। আবার ত্রিভুজের ক্ষেত্রে কি হবে, ত্রিভুজের ক্ষেত্রে যে এর ভরকেন্দ্র 1/3 দিয়ে ক্রিয়া করবে, আর বৃত্তের ক্ষেত্রে এর কেন্দ্র দিয়ে নিরপেক্ষ অক্ষটা কল্পনা করতে হবে। আর নিরপেক্ষ তল যদি বলে তাহলে সেম জিনিসই হবে, জাস্ট বলবো যে আমরা বিমের যে কাল্পনিক তলের চাপ এবং টান পীড়নের পরিমাণ শূন্য থাকে তাকে আমরা নিরপেক্ষ তল বলবো। ঠিক আছে, অর্থাৎ অক্ষটা কি তখন আমরা কি বলে দেবো, যেহেতু তল হিসেবে আমাদের সংজ্ঞায়িত করতে বলছি তখন আমরা সেটাকে তল বলে দেবো। তল হবে কোনটা, এই যে আমাদের এই যে নিরপেক্ষ অক্ষের এই উপর দিয়ে যে তলটা থাকবে, অর্থাৎ উপর দিয়ে যে তলটা থাকবে সেটা হবে হচ্ছে নিরপেক্ষ তল। তাহলে এখন আসো আমরা সেকশন মডুলাস বা ইলাস্টিক সেকশন মডুলাস সম্পর্কে আলোচনা করি। তো এই জিনিসটা তোমরা স্ট্রাকচারাল মেকানিক্সের 9 নম্বর অধ্যায়ে পড়ে আসছিল, তারপরে আমি তোমরা যদি ভুলে যেতে থাকো তাহলে আমি আরেকবার মনে করাই দিই। তাহলে দেখো কি বলছে, কোনো একটা সেকশনের ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া, তাহলে ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়াকে ধরো আমরা আই দিয়ে প্রকাশ করলাম এখানে। ঠিক আছে, মোমেন্ট অফ ইনারশিয়া এবং উক্ত সেকশনের ভরকেন্দ্র হতে বহিস্থ দূরত্বের অনুপাতকে সেকশন মডুলাস বলে। ঠিক আছে, তাহলে দেখো বিষয়টা কি হলো, আমরা প্রথমে আয়তাকার সেকশন দিয়ে বোঝার চেষ্টা করি। এই আয়তাকার সেকশনের ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া কি হবে, বিডি কিউব ভাগ 12। ঠিক আছে, তাহলে এই বিডি কিউব ভাগ 12 এবং এই ভরকেন্দ্র থেকে বাহির পর্যন্ত যে আমাদের গভীরতা আছে এই বিমের সেকশনের সেই পরিমাণটার অনুপাতই হবে হচ্ছে আমাদের সেকশন মডুলাস। তাহলে সেকশন মডুলাসকে এখানে জেড দ্বারা প্রকাশ করা হয়, তাহলে আয়তাকার সেকশনের জন্য আমরা কি লিখতে পারবো, বি ডি কিউব ভাগ 12 অনুপাত
আমাদের ভরকেন্দ্র থেকে বহিস্থ দূরত্ব পর্যন্ত গভীরতা কি হবে, বহিস্থ পর্যন্ত গভীরতা হবে হলো ডি ভাগ টু, অর্থাৎ পুরোটা হচ্ছে ডি, তাহলে এখান থেকে পর্যন্ত কি ডি ভাগ টু। তাহলে আমরা অনুপাতের ক্ষেত্রে কি জানি ভাই, আমরা যদি এভাবে লিখি 2:3, এটাকে আমরা কিন্তু ভগ্নাংশ আকারে এভাবে লিখতে পারি 2/3। তাহলে এখানে যদি আমরা এটাও এভাবে ভগ্নাংশ আকারে লিখি, আমি এখানে লিখি, তাহলে হবে বিডি কিউব ভাগ 12। আর এই পাশে যেহেতু এটা নিচে যাবে, অর্থাৎ তখন আমাদের এটা কি হবে, উল্টে যাবে। অর্থাৎ আমরা যদি এটা নিচে ভাগ করে দেই, নিচে যায় ডি ভাগ টু দ্বারা ভাগ করে দেই, তখন কি হবে, এটা উল্টে যায়। তাহলে উপরে চলে যাবে 2, নিচে চলে যাবে ডি। তাহলে এখান থেকে এই যে আমাদের কাটাকাটি করলে নিচে থাকে 6 এবং উপর থেকে একটা ডি কেটে গেলে থাকে বিডি স্কোয়ার। ঠিক আছে। তো অনুরূপভাবে বৃত্তাকার সেকশনের জন্য আই ইজ ইকুয়াল টু আমরা কি জানি, আই ইজ ইকুয়াল টু জানি হচ্ছে পাই ডি টু দি পাওয়ার 4 ভাগ 64। এবং এখান থেকে বহিস্থ দূরত্ব কি হবে, এখান থেকে বহিস্থ দূরত্ব হবে ডি ভাগ 2, অর্থাৎ আমাদের টোটাল ব্যাসের অর্ধেক, অর্থাৎ ডায়ার অর্ধেক, ডি এর অর্ধেক, তাহলে ডি ভাগ 2। ঠিক আছে। তাহলে এখানে আমরা এখন কি লিখতে পারবো, তাহলে জেড ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো হচ্ছে পাই ডি টু দি পাওয়ার 4 ভাগ 64। আর ওই যে অনুপাত করে যদি আমরা লিখি, তাহলে এটা এভাবে উল্টে যাবে, উপরে চলে যাবে 2, নিচে চলে যাবে ডি। তাহলে এটা তুমি যদি ক্যালকুলেশন করো, তাহলে পাবা হচ্ছে পাই ডি কিউব ডিভাইডেড বাই 32। তাহলে সেম ভাবে আমাদের যদি অন্যান্য সেকশন থাকে, তাহলে সেই সেকশনগুলোর ক্ষেত্রেও কি হবে, এরকম করে আমরা অনুপাতের মাধ্যমে, অর্থাৎ ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া এবং ভরকেন্দ্র থেকে বহিস্থ দূরত্ব পর্যন্ত যে আমাদের দূরত্বটা থাকবে, সেটার অনুপাত করলেই আমরা কি পাবো, সেটার অনুপাত করলেই আমরা সেকশন মডুলাস পেয়ে যাব। ঠিক আছে। তো আশা করতেছি বিষয়টা তোমরা বুঝতে পারছো। আমাদের এই বৃত্তাকার এবং আয়তাকারের ক্ষেত্রে কিন্তু উপরের দিকে এবং নিচের দিকে গভীরতা কিন্তু সেম, কিন্তু ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু আমাদের গভীরতাটা কিন্তু উপরের দিকে বেশি এবং নিচের দিকেটা কম। তখন আমাদের এখানে দুইটা সেকশন মডুলাস হবে, একটা উপরের দিকের জন্য, একটা নিচের দিকের জন্য। ঠিক আছে। তো আমরা কি করব, ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে ত্রিভুজের মোমেন্ট অফ ইনারশিয়া আই ইজ ইকুয়াল টু কি, আই ইজ ইকুয়াল টু বি এইচ কিউব ভাগ 36। তাহলে এটার সঙ্গে যদি আমরা এই যে উপর থেকে আমাদের ভরকেন্দ্র পর্যন্ত কত, 2/3 এইচ, তাহলে এটা যদি অনুপাত করে ক্যালকুলেশন করি, তাহলে এই যে উপরের অংশের জন্য সেকশন মডুলাস পাবো, আর নিচের অংশের জন্য কি হবে, বিএইচ কিউব ভাগ 36 ইজ টু 1/3, অর্থাৎ এইচ ডিভাইডেড বাই 3, 1/3 এইচ, অর্থাৎ এইচ এর 3/1 ভাগ হচ্ছে এটা এবং 3/2 ভাগ হচ্ছে এটা। ঠিক আছে। তাহলে আমরা নিচের অংশের জন্য কিন্তু কি পাবো, তখন সেকশন মডুলাস পেয়ে যাব। তো আশা করতেছি সেকশন মডুলাস, ইলাস্টিক সেকশন মডুলাস বা প্রস্থচ্ছেদ গুণাঙ্ক জিনিসটা কি তোমরা বুঝতে পারছো। এখন আসো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই।